চন্দ্রগুপ্তর মন আর মস্তিষ্কে কেবলই গত রাতের ঘটনাই আবর্তিত হচ্ছিল। ওই গুপ্তচরকে বন্দি করার জন্য আচার্য চাণক্য যে পরিকল্পনা করেছিলেন সে বারংবার সেই বিষয়েই চিন্তা করে যাচ্ছিল। আচার্য চাণক্যের শেখানো প্রতিটা পাঠ এবং তার অন্তরালে যে গূঢ় তত্ত্ব রয়েছে সেটা চন্দ্রগুপ্ত এখন ভালোভাবে উপলব্ধি করতে পারছিল। কিন্তু এখন তার সব থেকে বড় ভাবনার বিষয় ছিল তক্ষশিলার প্রবেশিকা পরীক্ষা সফল হওয়া, আর সেই হেতু সে যথাসম্ভব প্রয়াস করছিল। আকাশে তখন অস্তগামী সূর্য, কিন্তু চন্দ্রগুপ্তর জন্য যেন তখন সদ্য ভোর হয়েছে। সে আশ্রমের এক কোণে রাখা একটা দণ্ড তুলে নিয়ে আশ্রমের পেছনে অবস্থিত এক খোলা ময়দানে গিয়ে অভ্যাস করতে শুরু করলো। সে দণ্ডটাকে এমনভাবে আবর্তিত করছিল যেন তার হাতে দণ্ড নয়, তলোয়ার রয়েছে। দণ্ডটা বাতাসের মধ্যে এমন শব্দ করে দিশা পরিবর্তন করছিল যে তার থেকেই চন্দ্রগুপ্তর প্রহারের তীব্রতার আভাস পাওয়া যাচ্ছিল। অভ্যাসের প্রতি তার যে একাগ্রতা সেটা তার মুখাবয়বে উদ্ভাসিত হয়ে উঠছিল। আকাশের প্রতিটি কোণায় তখন যেন আবিরের মতো লাল আভা ছড়িয়ে পড়েছিল। সেই মৃদু আলোয় অভ্যাসরত চন্দ্রগুপ্তর নজর সুকন্যার ওপর পড়ল। অনতি দূরেই সে একটা বড় বৃক্ষের নিচে চুপচাপ বসেছিল। সুকন্যাকে দেখে মনে হচ্ছিল সে যেন গভীর চিন্তায় নিমগ্ন হয়ে রয়েছে। সে তৎক্ষণাৎ সুকন্যার নিকটে গিয়ে বলল, কি হয়েছে সুকন্যা, তুমি ঠিক আছো? এত মনোযোগ সহকারে কি ভাবছো? অকস্মাৎ চন্দ্রগুপ্তর কণ্ঠস্বরে সুকন্যা চমকে উঠল। তারপরে আত্মবিশ্বাসের সঙ্গে বলে উঠল, এখন আমার আর ভাবার মতো কিছু রয়েছে কি? আমি আজ থেকে, এই মুহূর্ত থেকে এটা নির্ণয় নিয়েছি যে এবার আর ভাবনা নয়, কার্য করে দেখাতে হবে। চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে বলল, কি করতে চাও তুমি? সুকন্যা নিজের জায়গায় দাঁড়িয়ে দৃঢ় স্বরে বলে উঠল, সেটাই যেটা আচার্য চাণক্য কুশ ঘাসের সাথে করেছিলেন। কুশ ঘাস তার পায়ে বিঁধে গিয়েছিল, তাই তিনি প্রতিটা কুশ ঘাসকে গোড়া থেকে উপরে নিষ্কাশিত করেছিলেন, আর সেই গোড়ায় ঘোল ঢেলে দিয়েছিলেন যাতে দ্বিতীয়বার ওই কুশ ঘাস জন্মাতে না পারে। চন্দ্রগুপ্তকে হতবাক করে তাকিয়ে থাকতে দেখে সে আবার বলল, আমিও ওই ডাকাত দলের সর্বনাশ করে তাদের নির্বংশ করে দিতে চাই, যাতে তাদের আতঙ্ক চিরকালের মতো সমাপ্ত হয়। সুকন্যার চেহারার কাঠিন্য দেখে হতভম্ব চন্দ্রগুপ্ত বলে উঠল, কিন্তু তুমি ওদের শনাক্ত করবে কি করে? সুকন্যার চেহারা নিমেষেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল। সে বলল, আমি গতকাল থেকেই নিজের মনের মধ্যে কেবল ওদের অবয়বগুলোর বিষয়ে মনোসংযোগ একত্রিত করছি। তারা সকলেই নিজেদের মুখ কাপড়ের আচ্ছাদন দিয়ে ঢেকে রেখেছিল ঠিকই, কিন্তু তাদের ওই নিষ্ঠুর ক্রূর চাহনি আমি কখনো ভুলতে পারবো না, কখনো না। সুকন্যার কণ্ঠে এতটাই দৃঢ়তা আর আত্মবিশ্বাস ছিল যে চন্দ্রগুপ্ত স্তম্ভিত হয়ে গেল এবং তাকে আশ্বস্ত করে বলল, সুকন্যা, এই লড়াইয়ে আমি সব সময় তোমার সাথে আছি আর ভবিষ্যতেও থাকবো। আমরা দুজনে মিলে ওই হত্যাকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব, কিন্তু তার আগে আমাদের শক্ত আর সুদৃঢ় হওয়া প্রয়োজন। তবেই তো আমরা ওদেরকে কৃতকর্মের উপযুক্ত শাস্তি দিতে পারবো। আর শিক্ষাপ্রাপ্তির জন্য তক্ষশিলার থেকে উৎকৃষ্ট আর কোনো স্থান নেই। এই কথা শোনা মাত্রই সুকন্যা বলল, কি তক্ষশিলা? কিন্তু আমি কি সেখানে প্রবেশাধিকার পাবো? কেন নয়? তুমি একবার আচার্য চাণক্যের সাথে কথা বলে দেখো, ওনার কাছে সব সমস্যার সমাধান প্রস্তুত। আমি নিশ্চিত তিনি অবশ্যই তোমার সহায়তা করবেন। চন্দ্রগুপ্তর এই কথা শুনে প্রথমবার সুকন্যার ওষ্ঠে হালকা হাসির রেখা দেখা দিল। সে চন্দ্রগুপ্তর মধ্যে একজন প্রকৃত বন্ধুর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল, যে বন্ধু সব পরিস্থিতিতে তার সাথে থাকবে। চন্দ্রগুপ্ত তার পাশে পড়ে থাকা কাঠের দণ্ডটা তুলে নিয়ে সুকন্যাকে দিয়ে বলল, আচার্য চাণক্য বলেন, তক্ষশিলাতে প্রবেশাধিকার পাওয়া সহজ নয়। তোমায় সব রকম বিদ্যায় পারদর্শী হতে হবে, তাই এই মুহূর্ত থেকেই তোমার অভ্যাস করা অতি আবশ্যক। এই কথা শোনা মাত্রই সুকন্যা দণ্ডটা হাতে নিয়ে ময়দানের দিকে অগ্রসর হল। তক্ষশিলাতে নিজের কাজ শেষ করে চাণক্য একটা নির্দিষ্ট স্থানের দিকে অগ্রসর হলেন। তার কথা মতো সুরজমল একজন বার্তাবাহকের ব্যবস্থা করে দিয়েছিল। কিছুটা পথ চলতেই সুরজমলের সাথে তার সাক্ষাৎ হলো। তিনি তাল পাতার মধ্যে বার্তা লিখে সুরজমলের হাতে অর্পণ করে দূরে বসে থাকা বাহককে দেখে বললেন, এই বার্তাবাহক বিশ্বস্ত? সুরজমল জবাব দিল, হ্যাঁ আচার্য। তারপরেই সে তালপাতা তাকে হাতে নিয়ে দেখল সেটা শূন্য। তার মধ্যে কোনো রকম হস্তাক্ষর দৃষ্টিগোচর হচ্ছিল না। শূন্য পত্র দেখে সুরজমল বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এটা কি প্রকারের বার্তা আচার্য? এই পত্র তো ফাঁকা।
চাণক্য তার কথা শুনে মৃদু হেসে বললেন, পত্রটা ফাঁকা নয়, শুধু তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু যখন এই পত্র শম্ভু কাকার কাছে পৌঁছবে তখন তার বার্তা তিনি পেয়েই যাবেন। সুরজমল পুনরায় পত্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করল, কিন্তু না সে কিছু দেখতে পেল আর না কিছু বুঝতে পারল। পত্র হাতে নিয়ে সুরজমল ওই বার্তাবাহককে ডাকার জন্য উদ্যত হতেই চাণক্য তাকে বাধা দিয়ে বললেন, ওকে এখানে ডাকার কোনো প্রয়োজন নেই, পত্র ওখানে গিয়েই দিয়ে এসো। সুরজমলের মুখে কৌতূহলের আভাস দেখেই চাণক্য তার সন্দেহ দূর করার উদ্দেশ্যে বললেন, দেখো সুরজমল, আমার খোলা টিকি আমার পরিচয়। যদি এই বার্তাবাহক ধরা পড়ে যায় তবে সে শুধু এইটুকুই বলতে পারবে যে পত্র প্রেরক একজন ব্রাহ্মণ যুবক যার টিকি বাঁধা ছিল। আর যদি পত্রের কথা হয় তবে তা ফাঁকা, সুতরাং কারোর কিছুই বোধগম্য হবে না। চাণক্যের সূক্ষ্ম বুদ্ধির পরিচয় পেয়ে সুরজমল হেসে পত্র নিয়ে বার্তাবাহকের দিকে চলে গেল। চাণক্য দূরে দাঁড়িয়ে সুরজমলকে পর্যবেক্ষণ করছিলেন। সুরজমল বার্তাবাহককে পত্র হস্তান্তরিত করে কিছু বুঝিয়ে দিচ্ছিল। চাণক্যের মুখ গম্ভীর ছিল, কারণ তিনি জানতেন এই পত্র শম্ভু কাকার কাছে পৌঁছানো কতটা আবশ্যক। চাণক্য আশ্রমে ফিরতেই তারা দেখল চন্দ্রগুপ্ত আর সুকন্যা বাইরে বসে আছে, যেন তারা ওদের ফেরার প্রতীক্ষা করছে। রাত্রি তখন প্রথম প্রহর, আকাশের বুকে আলোর অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে। চাণক্যকে দেখেই তারা দুজনে উঠে দাঁড়িয়ে পড়ল। চাণক্য চন্দ্রগুপ্তর কাঁধে হাত রেখে বললেন, তক্ষশিলাতে তোমার প্রবেশ সহজ হবে না চন্দ্রগুপ্ত। যাতে তুমি প্রবেশ করতে না পারো সেই জন্য আচার্য গজানন পরীক্ষাকে কঠিনতর থেকে কঠিনতম করে তোলার যথাসম্ভব প্রচেষ্টা করে যাচ্ছেন। সুতরাং দ্বিগুণ উৎসাহের সাথে অভ্যাস শুরু করে দাও। নিজের শরীর আর মনকে স্থির রেখে তবেই পরীক্ষার প্রস্তুতি নাও। চন্দ্রগুপ্ত মাথা নেড়ে সম্মতি জানাতেই চাণক্য নিজের কক্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু তখনই সুকন্যা তার নিকটে গিয়ে বলল, আচার্য, আমার আপনাকে কিছু বলার আছে। আচার্য তার দিকে তাকিয়ে সহজভাবে বললেন, বলো সুকন্যা, কি হয়েছে? সুকন্যা সমস্ত সাহস একত্রিত করে দৃঢ়তার সাথে বলল, আচার্য, আমিও তক্ষশিলাতে প্রবেশিকা পরীক্ষা দিতে ইচ্ছুক। আমিও ওখানে অধ্যয়ন করতে চাই, শাস্ত্র আর শাস্ত্র সম্পর্কিত জ্ঞান আহরণ করতে চাই। সুকন্যার কথা শোনা মাত্রই চাণক্য স্তম্ভিত হয়ে গেলেন এবং অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, কিন্তু কেন? এবার সুকন্যা ইতস্তত করে উঠল। সে বুঝে উঠতে পারছিল না যে কি উত্তর সে দেবে। সে শুধু বলল, আমি আমি কিন্তু চাণক্য যেন তার মনের ভাব উপলব্ধি করতে পেরেই কিছুটা গম্ভীর হয়ে বলে উঠলেন, তোমার লক্ষ্যই সুস্পষ্ট নয় সুকন্যা, তথাপি তুমি কিসের জন্য প্রস্তুতি নেবে? আচার্যর কথা শুনেই সুকন্যা বলার ভাষা পেল। সে তৎক্ষণাৎ বলে উঠল, আমি নিজের মাতা পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই আচার্য। সুকন্যার কথা শুনে আচার্য কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে কিছু ভেবে বললেন, তারপরে কি করবে তুমি? সুকন্যা পুনরায় সংশয়ের মুখোমুখি হয়ে গেছিল। সে বুঝতে পারল না কি উত্তর সে দেবে। সুকন্যার মনস্থিতি অনুমান করে চাণক্য বললেন, সুকন্যা, ক্ষুদ্র লক্ষ্যের আয়ু স্বল্পস্থায়ী হয়। আর সত্যি কথা হলো, তোমার জীবনের বড় কোনো লক্ষ্য নেই। তুমি শুধুমাত্র প্রতিশোধ নিতে চাও। লক্ষ্য সবসময় বড় হওয়া উচিত, আর বড় লক্ষ্যের প্রাপ্তির মূল মন্ত্রই হলো সুশিক্ষা। তার জন্য একজন যোগ্য গুরুর প্রশিক্ষণ অত্যন্ত আবশ্যক, তবেই জীবনে সফলতা লাভ করা যায়। সুকন্যা জেদি সুরে বলল, এই কারণেই তো আমি তক্ষশিলাতে প্রবেশ করতে চাই। এটা অসম্ভব, আচার্য বিনা বাক্য ব্যয়ে স্পষ্ট রূপে বারণ করে দিয়েছিলেন। যেটা শুনে সুকন্যার সাথে চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে গেছিল। সুকন্যা আবার বলে উঠল, কিন্তু কেন আচার্য? যে প্রবেশিকা পরীক্ষা চন্দ্র দেবে সেটা আমিও দেব। না সুকন্যা, তক্ষশিলাতে মেয়েদের শিক্ষা প্রদান করা হয় না। তক্ষশিলাতে তোমার শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। এই কথা বলে চাণক্য অগ্রসর হলেন। আচার্যের জবাব সুস্পষ্ট ছিল, তক্ষশিলাতে সুকন্যার শিক্ষা সম্ভব ছিল না। আচার্যের জবাব শুনে মোমের পুতুলের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সুকন্যা। একাধারে তার মধ্যে হতাশা, ক্রোধ আর উদাসীনতার ভাব ফুটে উঠেছিল। এক মুহূর্তের মধ্যেই তার সমস্ত স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তাকে দেখে চন্দ্রগুপ্ত উপলব্ধি করল যে সুকন্যাকে তক্ষশিলাতে প্রবেশের জন্য উৎসাহিত করে সে অত্যন্ত বড় ভুল করে ফেলেছে। সুকন্যার চোখের সামনে মাতা পিতার দগ্ধ চেহারাগুলো ভেসে উঠল। তার মনে হলো
সে দ্বিতীয়বার সর্বস্ব হারিয়ে ফেলেছে। তার মনের আশার সাথে সাথে তার মাতা পিতাকেও যেন জ্বলন্ত আগুনে পুনরায় ভস্মীভূত করা হয়েছে। সে তো অন্যায্য কিছু দাবি করেনি, বরং শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয়েছিল সুকন্যা। তাহলে কেন তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা হলো? চন্দ্রগুপ্ত সুকন্যার মনস্থিতি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছিল। সে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না সুকন্যা, আমরা অন্য কোনো উপায় নিশ্চয়ই বের করব, যার দ্বারা তুমি আবশ্যক শিক্ষাগুলো গ্রহণ করতে পারবে। চন্দ্রগুপ্তর কথা শুনে সুকন্যার মনে হলো বিশাল মহাসমুদ্রের মধ্যে ভেসে থাকার মতো একটা ক্ষুদ্র খণ্ডের আশ্রয় পেয়েছে সে বলে উঠল, চন্দ্রগুপ্ত, আমার মনে আশার যেই ক্ষীণ আলোটা জেগে উঠেছিল সেটা ভ্রান্ত ছিল না, আর না আমার সংকল্প মিথ্যে ছিল। যাই হয়ে যাক, শিক্ষা আমি গ্রহণ করবই, সেটা তক্ষশিলাতেই হোক বা অন্যত্র। নিজের সংকল্প ব্যক্ত করেই সুকন্যা দ্রুত পায়ে নিজের কুটিরের দিকে চলে গেল। সেই রাত্রে আচার্য চাণক্য, চন্দ্রগুপ্ত ও সুকন্যা কারোর চোখের পাতা এক হলো না, সকলেই জেগে রইল। পরদিন প্রত্যুষে নিত্যদিনের মতো চাণক্য নদীতে স্নান করতে যাচ্ছিলেন। তখনই পথের মাঝে তিনি একটা শব্দ শুনে থমকে গেলেন। শব্দ শুনে মনে হচ্ছিল কেউ যেন পাথরে কিছু ঘষছে। শব্দের উৎসের সন্ধানে অগ্রসর হতেই চাণক্য বিস্মিত হয়ে দেখলেন সুকন্যাকে তক্ষশিলায় প্রবেশিকা পরীক্ষা দিতে বাধা দেওয়া কি চাণক্যের ভুল ছিল? কি করতে চলেছিল? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।